হিজলপুর গ্রামে এবার একদম জাঁকিয়ে নেমেছে শীত। জমাট বাঁধা কুয়াশায় প্রকৃতি এতটাই নিমগ্ন যে মনে হয় যেন চারপাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। গ্রামের একেবারে শেষ মাথায়, যেখানে জনবসতি শেষ হয়ে বিশাল ফাঁকা মাঠটা শুরু হয়েছে, ঠিক সেখানেই বসে আছে দুটো মানব মূর্তি। অন্ধকারের মাঝে কেবল শুকনো ডালপালা দিয়ে জ্বালানো আগুনের শিখাটুকু কাঁপছে। হিমশীতল বাতাসের মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। যেন প্রকৃতিও আজ স্তব্ধ হয়ে কিছু শোনার অপেক্ষায় রয়েছে। আগুনের কাছে সরে আয় ফিরোজ, যা ঠান্ডা পড়েছে আজ। কিন্তু এত রাতে এই ফাঁকা মাঠে কেন ডাকলেন বলুন তো? ডেকেছি কারণ কিছু জরুরি কথা বলার ছিল তোকে। চাচা, জরুরি কথা তো সকালেও বলা যেত, এই মাঝরাতে গড়ের মাঠে। সব কথা দিনের আলোয় বলা যায় না, কিছু কথা অন্ধকারেই বলতে হয়। তা কি এমন কথা চাচা? তুই কি ভূতে বিশ্বাস করিস ফিরোজ, নাকি মনে করিস ওসব ছেলে ভোলানো গল্প? মানে ঠিক জানি না চাচা, তবে গ্রামের মানুষ তো অনেক কিছুই বলে। গ্রামের মানুষ অনেক কিছুই বলে, আবার অনেক কিছু জানেও না। আগুনটা একটু উস্কে দে তো। হ্যাঁ দিচ্ছি চাচা, কিন্তু আপনি তো মূল কথাটাই বলছেন না। ব্যস্ত হোস না, রাত তো এখনো বাকি। তুই রমেশের নাম শুনেছিস? রমেশ? না তো চাচা, এই নামে তো কাউকে চিনি না। চেনার কথাও নয়, তুই তখন অনেক ছোট, কিংবা হয়তো তোর জন্ম হয়নি তখন, অনেক বছর আগের কথা। কি হয়েছে তার? রমেশ কি এই গ্রামেরই লোক ছিল? হ্যাঁ, এই গ্রামেরই ছিল। ভালো মানুষ ছিল রমেশ, কিন্তু কপালটা ছিল পোড়া। কেন? কি ঘটেছিল তার ভাগ্যে? তার ছায়া ফিরোজ, তার নিজেরই ছায়াই তার কাল হয়ে দাঁড়িয়েছিল। ছায়া? ছায়া আবার কি করবে? ছায়া তো সবারই থাকে। সবার ছায়া এক হয় না। রমেশের ছায়াটা ছিল অশুভ, ওটা যার গায়ে পড়তো তার সর্বনাশ হয়ে যেত। দূর চাচা, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। ছায়া পড়লে আবার ক্ষতি হয় নাকি? বিশ্বাস না হলে পুরোটা শোন, সবটা আজ তোকে শুনতেই হবে, নইলে যে আমার শান্তি নেই। শান্তি নেই মানে? কি এমন ঘটনা চাচা? কি বলছেন এসব? আগে শোন, তাহলেই বুঝবি। কুয়াশা আরো ঘন হয়ে চেপে বসেছে মাঠের বুকে। মজিদ চাচা আগুনের দিকে তাকিয়ে অতীতে হারিয়ে গেলেন। তার চোখের সামনে যেন ভেসে উঠেছে সেই পুরনো গ্রাম, সেই পুরনো সময়। তিনি বলতে শুরু করলেন রমেশ নামের সেই হতভাগ্য লোকটির কথা, যে দিনের আলোয় বের হতে ভয় পেত। মজিদ চাচার বর্ণনায় জীবন্ত হয়ে উঠল গ্রামের পরিবেশ। চারদিকে তখন আতঙ্কের ছায়া। মানুষ রমেশকে দেখলেই দূরে সরে যেত, যেন সে সাক্ষাৎ যমদূত। রমেশ ছিল সাদাসিধে মানুষ, কিন্তু তার ছায়াটা ছিল অদ্ভুত কালো, যেন সাধারণ ছায়ার চেয়েও বেশি অন্ধকার। তারপর মানুষ কি ওটার জন্যই তাকে ভয় পেত? একদিন করিমের নতুন গায়ে গরুটার উপর রমেশের ছায়া পড়েছিল। বিশ্বাস করবি না, বিকেলের মধ্যেই সুস্থ গরুটা ধপাস করে পড়ে মরে গেল। বলেন কি চাচা? শুধু ছায়া পড়ার কারণেই? শুধু কি তাই, একবার এক বাচ্চার গায়ে তার ছায়া পড়েছিল। ছেলেটা জ্বরে ভুগে প্রায় মরো মরো অবস্থা। রমেশ নিজে কিছু বলতো না? সে তো দেখতো এইসব। বেচারা খুব কাঁদতো রে, সে তো কারো ক্ষতি চাইতো না, তাই সে দিনের বেলা ঘর থেকেই বের হতো না। আহারে, তাহলে তো খুব কষ্টের জীবন ছিল তার। সারা দিন ঘরবন্দি হয়ে থাকতো। হ্যাঁ, আস্তে আস্তে সে ঘর থেকে পুরোপুরি বের হওয়াই বন্ধ করে দিল। কেবল যে রাতে চাঁদ থাকতো না তখন সে বের হতো। কিন্তু গ্রামবাসী কি আর এসব বোঝে? গ্রামবাসীরা তাকে কিছু বলেনি? তারা তো নিশ্চয়ই খুব রেগে গিয়েছিল।
রেগে তো গিয়েই ছিল। তারা ভাবতো রমেশ কোনো ডাইনি বা পিশাচের সাধনা করে। তারপর তারপর তারা কি রমেশকে গ্রাম থেকে বের করে দিয়েছিল? বের করে দিলেও হয়তো ভালো হতো, কিন্তু তার চেয়েও ভয়ানক কিছু অপেক্ষা করছিল সে সময়। কি হয়েছিল চাচা? একদিন রমেশ আর সইতে না পেরে কবিরাজ মশাইয়ের কাছে গিয়েছিল গভীর রাতে। কিভাবে আবার স্বাভাবিক হয়ে ওঠা যায় সেটাই জানতে গিয়েছিল? হ্যাঁ, তবে শুধু এটাই নয়, সে তার বুকের ভেতর চেপে রাখা এক গোপন পাপের কথা বলতে গিয়েছিল। আর আমি সেটা আড়াল থেকে শুনেছিলাম। গল্পের মোড় ঘুরে গেল অতীতে। দৃশ্যপট পরিবর্তন হয়ে চলে গেল গ্রামের পুরনো এক বাড়ির বারান্দায়। সে সময়টাও ছিল শীতকাল। চারিদিকে নিঝুম রাত, ঝিঁঝি পোকার ডাক। লণ্ঠনের আলোয় রমেশ বসে আছে কবিরাজ মশাইয়ের সামনে। রমেশের চোখে মুখে রাজ্যের আতঙ্ক আর অনুশোচনা। কবিরাজ মশাই স্তম্ভিত হয়ে বসে আছেন। কুয়াশা ঘেরা সেই রাতে সত্য উদ্ঘাটন হতে চলেছে, যা এতদিন রমেশ নিজের ছায়ার আড়ালে লুকিয়ে রেখেছিল। কবিরাজ মশাই আমাকে বাঁচান, আমি আর এই ভার সইতে পারছি না। শান্ত হো রমেশ, খুলে বল বিষয়টা কি। আপনারা ভাবেন যে আমার ছায়া অপয়া, কিন্তু আপনারা জানেন না এই ছায়া আসলে আমার নয়। তোর ছায়া তোর নয়, এ তুই কি বলছিস রমেশ? পাগল হয়ে গেলি নাকি? না না না, আমি পাগল নই কবিরাজ মশাই। এই ছায়া আমার ছোট ভাই হরিশের। হরিশ? সে তো অনেক বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, তুই তো বলেছিলি, সবাই তো তা জানে। সে নিরুদ্দেশ হয়নি হুজুর। সম্পত্তির লোভে আমি তাকে খুন করেছিলাম। তুই নিজের ভাইকে খুন করেছিস? হ্যাঁ, লোভে পড়েছিলাম আমি তাকে মেরে ওই গড়ের মাঠে পুঁতে রেখেছিলাম। কেউ টের পায়নি। এত বড় পাপ তুই কি করে করলি? আর এখন এসব বলছিস কেন? কারণ হরিশ আমাকে ছাড়েনি। সে মরে গিয়েও প্রেতাত্মা হয়ে আমার সঙ্গে জুড়ে গিয়েছে হুজুর। এই যে দেখুন, এই কালো ছায়া দেখছেন? এই কালো ছায়া, এটা আসলে হরিশের আত্মা। বলিস কি? এ তো ভয়ানক কথা। হরিশ আমার কোনো ক্ষতি করছে না ঠিকই, কিন্তু ও আমাকে জানিয়ে দিয়েছে আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আর তাই ও আমার সঙ্গে লেপ্টে আছে ওই হরিশের প্রেতাত্মা। কিন্তু গ্রামের মানুষের ক্ষতি হচ্ছে কেন? কারণ প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছে হরিশ। ও চায় আমি শেষ হয়ে যাই, আর সেই সঙ্গে গ্রামের মানুষদেরকেও জ্বালিয়ে মারবে। ও শান্ত হবে না কবিরাজ মশাই, ও শান্ত হবে না। তুই মহা পাপ করেছিস। এখন এই প্রায়শ্চিত্ত করা ছাড়া আর কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। আমি কবিরাজ মানুষ, আত্মা নিয়ে আমার কাজ নয়। আমি প্রায়শ্চিত্ত করতে রাজি হুজুর, কিন্তু গ্রামবাসী যদি জানতে পারে তারা তো আমাকে আস্ত রাখবে না। সত্য কখনো চাপা থাকে না রমেশ, পাপের ফল তো পেতেই হবে। মজিদ চাচা চুপ করে গেলেন। এদিকে ভয়ে জড়সড় হয়ে বসে আছে ফিরোজ। আগুনের শিখা যেন নিভে আসতে চাইছে হঠাৎ করেই। মজিদ চাচার চোখে এক অদ্ভুত আভা। তিনি আবার বলতে শুরু করলেন সেই ভয়াল রাতের কথা। বাতাসের বেগ বাড়ল, সরসর আওয়াজ করে উঠল গাছের পাতাগুলো, যেন সেই রাতের উত্তেজিত জনতার কোলাহল ফিরে আসছে আবার। কবিরাজ মশাই কাউকে কিছু বলার সুযোগ পাননি। তার আগেই গ্রাম প্রধান খবর পেয়ে গিয়েছিল যে রমেশ কবিরাজ মশাইয়ের কাছে গিয়েছে। তারপর গ্রাম প্রধান কি করলো? গ্রামের মাঝখানের গড়ের মাঠ মশালের আলোয় আলোকিত। গ্রামবাসী ঘিরে ধরেছে একা রমেশকে। তাদের হাতে লাঠি, সবার চোখে খুনের নিশা। গ্রাম প্রধান সবার সামনে দাঁড়িয়ে
রমেশ সবার মাঝখানে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। আজ এই শয়তানটাকে শেষ করব। আর কতকাল আমাদের গ্রামে মড়ক লাগাবি তুই? হ্যাঁ, বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি নিজে কিছু করিনি। আমাকে মারবেন না দয়া করে। চুপ কর অলক্ষণে। তোর ছায়া গ্রামে পড়ে আমার ছেলেটা পঙ্গু হয়ে গিয়েছে। আজ তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। আমাকে মারলে বিপদ আরো বাড়বে মোড়ল মশাই। আমার ছায়ার সঙ্গে আর একটা ভয়ানক জিনিস রয়েছে, ওটা তখন মুক্ত হয়ে যাবে। ওসব বাজে কথা বলে আর লাভ নেই। ওরে কে আছিস? মার বেটাকে। দোহাই আপনাদের, দোহাই। আমি পাপী, আমি জানি আমি পাপী, কিন্তু কিন্তু আমাকে মারলে এই ছায়া পুরো গ্রাম ধ্বংস করে দেবে হুজুর। এর কোনো কথা শোনার দরকার নেই। মার মার শয়তানটাকে। না না, আপনারা ভুল করছেন। কি ব্যাপার? আর দেরি কিসের? সবাই মিলে ধর ওকে। ও আল্লাহ, আমাকে মাফ করে দাও। উন্মুক্ত জনতা ঝাঁপিয়ে পড়ল রমেশের ওপর। রমেশের আর্তনাদে ভারী করে তুলল রাতের বাতাস, কিন্তু কারো কানে সেই আর্তনাদ পৌঁছল না। রমেশকে পিটিয়ে মেরে ফেলল তারা। এমনকি তাকে কবর না দিয়ে ওই ফাঁকা মাঠেই ফেলে রাখলো শিয়াল কুকুরের খাওয়ার জন্য। এই পর্যন্ত বলে থামলেন মজিদ চাচা। ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন তিনি। কাঠকয়লার আগুন প্রায় নিভু নিভু হয়ে এসেছে। ধিক ধিক করে জ্বলছে অঙ্গারগুলো। মজিদ চাচার গল্প শেষ, কিন্তু গল্পের রেশ তখনও কাটেনি। স্তব্ধ হয়ে বসে আছে ফিরোজ। তার মনে হাজারো প্রশ্ন। চারিদিকের কুয়াশা যেন এখন তাদেরকে গ্রাস করতে চাইছে। রাত কত হয়েছে তা নিজেও জানে না ফিরোজ। হঠাৎ ঘোর লাগা শীতল দৃষ্টি নিয়ে ফিরোজের চোখের দিকে তাকালেন মজিদ চাচা। রমেশ মারা গেল, তারপর গ্রামের কি হলো চাচা? রমেশ তো মরেছে, কিন্তু তার ছায়া, সেই প্রেতাত্মা, সে তো মরেনি। সে আর একটা নতুন শরীর খুঁজে নিয়েছে। নতুন শরীর খুঁজে নিয়েছে মানে? কার শরীর? সেই রাতে রমেশের গায়ের প্রথম আঘাতটা কে করেছিল জানো? কে মেরেছিল চাচা? গ্রাম প্রধান? না, আমি ছিলাম সেই উত্তেজিত জনতার নেতা। গ্রাম প্রধান হুকুম দিয়েছিল, কিন্তু প্রথম আঘাতটা আমি করেছিলাম। আপনি 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 রমেশকে মেরেছিলেন? হ্যাঁ, আমি। তখন রক্ত গরম ছিল, বুঝিনি। রমেশ থেকে বলেছিল সে মরার পর তার সেই অশুভ ছায়াটা শরীর খুঁজছিল। আর যেহেতু আমি তাকে প্রথম আঘাত করেছিলাম, তাই সেই ছায়া বা প্রেতাত্মা আমার সঙ্গে জুড়ে গিয়েছে। তার মানে এতদিন ধরে আপনি? হ্যাঁ, এতদিন ধরে সেই অভিশাপ আমি বয়ে বেড়াচ্ছি। এজন্যই আমি রাত ছাড়া সাধারণত বের হই না। বের হলেও মানুষ থেকে দূরে থাকি। সবাই যে আমাকে নিয়ে কানাঘুষো করে সে আমি জানি, কিন্তু আমাকে এই ভাগ্য মেনে নিতে হয়েছে। কিন্তু এবার আমার মুক্তির পালা। মানে কিভাবে মুক্তি পাবেন আপনি? আমার ছায়ার দিকে তাকিয়ে দেখ ফিরোজ। ঠিক এমন সময় মজিদ চাচার ছায়াটা শরীর থেকে আলাদা হয়ে একটা কালো মানব মূর্তির আকার ধারণ করে পাশে দাঁড়িয়ে রইল। ঠিক যেন আলাদা এক সত্তা, যেন কোনো কালেই সেটা মজিদ চাচার অংশ ছিল না। চোখের সামনে এমন আজগুবি ঘটনা দেখে ভয়ে আতঙ্কে হতবুদ্ধি হয়ে গেল ফিরোজ। কি চাচা, আপনার ছায়া ওটা তো আপনার শরীর থেকে আলাদা হয়ে গেল। আমি কি দেখছি? ওটা আমার শরীরে ভর করেছিল এতদিন, কিন্তু এবার আমার সময় শেষ হয়ে এসেছে ফিরোজ। এই ছায়া এখন নতুন শরীর খোঁজ করছে। চাচা, আপনি আমাকে এখানে কেন এনেছেন? আমি থাকবো না এখানে, আমি এখনই চলে যাব। যেতে দিলে তো চলবে না। এই ছায়া না ছাড়লে আমি শান্তিতে মরতেও পারছি না। যন্ত্রণায় আমার ভেতরটা জ্বলে যাচ্ছে। না চাচা, এমন করবেন না। আমি এতিম মানুষ, আমার কেউ নেই। তোর বাপ মা নেই বলেই তো তোকে ডেকে এনেছি।
তোর কিছু হলেও কেউ পাত্তা দেবে না, তাই এই অভিশাপ বহন করার জন্য তুই উপযুক্ত। শান্তিতে মরতে হলে আমাকে এই কাজটা করতেই হবে। না 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 না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি পালাবো, আমি পালাবো, আমি পালাবো এখান থেকে। পালাবি কোথায়? হ্যাঁ, আজ থেকে এই ছায়া তোর। আমি মুক্তি চাই ফিরোজ, আমাকে মুক্তি দে। চাচা, চাচা দোহাই আপনার, চাচা আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন চাচা। দেরি হয়ে গিয়েছে, ও আসছে, এবার ও তোর কাছে যাচ্ছে। হঠাৎ চোখ দিয়ে রক্ত পড়তে শুরু করলো মজিদ চাচার। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। আগুনের ধিকি ধিকি আলোয় দেখা গেল মজিদ চাচার শরীরের পাশে দাঁড়িয়ে থাকা সেই ঘন কালো ছায়া ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে উড়ে আসছে ফিরোজের দিকে। আতঙ্কে জায়গায় জমে গিয়েছে ফিরোজ, নড়তে পারছে না, পা দুটো যেন গেঁথে গিয়েছে মাটিতে। আর কিছু বুঝে ওঠার আগেই ফিরোজের মুখ দিয়ে তার শরীরে প্রবেশ করতে শুরু করলো সেই অশুভ ছায়া। যন্ত্রণায় ছটফট করতে লাগলো ফিরোজ, চোখ দুটো লাল হয়ে গেল তার। এক পর্যায়ে সব কিছু শান্ত হয়ে গেল। অশুভ ছায়া দখল করে নিয়েছে ফিরোজের শরীর। এই প্রতিশোধ শেষ হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। কুয়াশায় ঢাকা মাঠ এখন পুরোপুরি নীরব। মজিদ চাচার নিথর দেহ পড়ে আছে আগুনের পাশে। দপ করে নিভে গেল আগুনটা। অন্ধকারের মধ্যে ঘুরে দাঁড়ালো ফিরোজ। তার চোখ দুটো এখন আর মোটেও স্বাভাবিক নেই। সেখানে জ্বলজ্বল করছে এক অপার্থিব লাল আভা। সে ধীর পায়ে গ্রামের দিকে হাঁটতে শুরু করলো। তার পেছন পেছন অনুসরণ করছে একটি মিশমিশে কালো ছায়া। অভিশাপ তার নতুন বাহন পেয়ে গিয়েছে। কুয়াশার চাদর মুড়ি দিয়ে গ্রাম তখনও ঘুমে মগ্ন। কেউ জানে না সামনে আসতে চলেছে নতুন এক বিভীষিকা।